জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস, এক ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ ইরানের। এরপর জানিয়ে দিব বিপদে বন্ধুর পরিচয়, দুঃসময়েও ইরানের পাশে আছে রাশিয়া ও চীন। আরও জানিয়ে দিব পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা কবে, জানালো ইরান। আরও জানিয়ে দেব ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে রয়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব গাজায় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে ইরানের অপারেশন ট্রু প্রমিস, এক ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ ইরানের। শব্দের গর্জন শুনে প্রথমে মনে হয়েছিল কোনো বড় কারখানায় বিস্ফোরণ হয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে যখন আকাশে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটে চলল একদিকে, তখনই গোটা বিশ্ব বুঝে গেল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি কোনো নিয়মিত সীমান্ত সংঘর্ষ নয়, এটি ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দুটি শক্তির সরাসরি মুখোমুখি সংঘর্ষ, ইরান বনাম ইসরায়েল। অপারেশন ট্রু প্রমিস 1 এই নামে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলাটি পরিচালিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক অভিযান এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নায়েনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তার সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, প্রয়োজনে সে প্রথমে আঘাত আনতেও সক্ষম। তিনি বলেন, এটি ছিল জাতিসংঘের চার্টারের অনুচ্ছেদ 51 এর আওতায় একটি বৈধ ও আত্মরক্ষামূলক অভিযান। এই অভিযানে ইরান ব্যবহার করেছে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোপন গোয়েন্দা কেন্দ্র এবং সেনা ইনস্টলেশন। এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে তার সুনির্দিষ্ট ও নির্ভুল আঘাত আনার সক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে। নায়েনি আরো বলেন, আমরা আমাদের সামগ্রিক শক্তির একটি ক্ষুদ্র অংশ মাত্র ব্যবহার করেছি, এটাই ছিল আমাদের ট্রু প্রমিস। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অভিযান শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও স্পষ্ট। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন। এই অপারেশন 3টি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। প্রথমত, ইরানের দৃঢ় প্রতিশ্রুতি যে তার নিরাপত্তা হুমকির মুখে পড়লে তা প্রতিহত করা হবে শক্তভাবে। দ্বিতীয়ত, ইরানের সেনাবাহিনীর আত্মবিশ্বাস ও সক্ষমতা এবং তৃতীয়ত, বৈশ্বিক যুদ্ধনীতির সুচিন্তিত ব্যবহার। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তার জাতীয় নিরাপত্তা ও সামরিক শক্তির প্রশ্নে কোনো আলোচনা কিংবা ছাড় নয়। এই অভিযানে তেহরান দেখিয়ে দিয়েছে কেবলমাত্র প্রতিরক্ষা নয়, প্রয়োজনে তারা প্রতিপক্ষকে লক্ষ্য করেও আঘাত আনতে প্রস্তুত। বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়াও ছিল দোদুল্যমান। কেউ একে যুদ্ধের শুরু বলে ব্যাখ্যা করেছে, কেউ বলেছে ইরানের প্রতিশোধ। তবে একথা অস্বীকার করার উপায় নেই, অপারেশন ট্রু প্রমিস 1 মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। বিপদে বন্ধুর পরিচয়, দুঃসময়ে ইরানের পাশে আছে রাশিয়া ও চীন। সময়ের কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে ইরান। যুক্তরাষ্ট্র যেন দেশটির পিছু লেগেছে ছায়ার মতো। আলটিমেটাম, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি সব মিলিয়ে চাপে চাপে কণ্ঠাসা তেহরান। তবে কথায় আছে বিপদে বন্ধুর পরিচয়। সেই কথাকেই সত্যি করে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র ক্ষমতা বদলালেও ইরান বিরোধী অবস্থানে তেমন কোনো বদল আসেনি, বরং ইরানের ওপর চাপ প্রয়োগে আরও সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক হুমকি, অবরোধ আর সামরিক ব্যবস্থা গ্রহণের কথা বলছে মার্কিন প্রশাসন। ঠিক এই সময়ে রাশিয়া এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে আছে। পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যার সমাধানে কূটনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, রাশিয়া নিয়মিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে। চীনও একইভাবে বলেছে পারমাণবিক ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা ও পারস্পরিক সম্মান দেখাতে
হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই সংকটের সূচনা হয়েছিল সেই দেশ থেকেই যারা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র। চীন চায় সব পক্ষ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাক এবং বল প্রয়োগের পথ পরিহার করুক। অন্যদিকে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর 2021 সালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। 2023 সালে এক মার্কিন সামরিক কর্মকর্তা কংগ্রেসকে জানান, ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগ ইরানের পরমাণু কর্মসূচি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরান এমন সব উপাদান সংগ্রহ করেছে যা দিয়ে 6 থেকে 7টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও তিনি নিশ্চিত করেছেন ইরানের কাছে এখনো কোনো পরমাণু অস্ত্র নেই। তবে তেহরানের দাবি তাদের পরমাণু কার্যক্রম সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য মানতে নারাজ। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি ইরান চুক্তিতে না আসে তাহলে সামরিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত। এই টানাপোড়েনের মাঝেই আলোচনার পথে এক চিলতে আশা জেগেছে। 12ই এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসে। ওমানের মধ্যস্থতায় হওয়া আলোচনায় দুই দেশের প্রতিনিধি দল আলাদা কক্ষে বসে তথ্য আদান প্রদান করে। আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরান জানিয়েছে তারা চায় শান্তিপূর্ণ সমাধান। আব্বাস আরাকসি বলেন, আলোচনার পরিবেশ ছিল গঠনমূলক এবং ইতিবাচক মনোভাব দেখা গেছে উভয় পক্ষের মধ্যেই। যদিও ইরান সরাসরি ট্রাম্পকে বিশ্বাস না করার কথাও পূর্ণ ব্যক্ত করেছে। বৈঠকের পর ট্রাম্প বলেন, আলোচনা মোটামুটি ভালো চলছে, তবে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি চুক্তি না হয় তাহলে ইরানকে চরম মূল্য দিতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকুক। বিশেষজ্ঞরা মনে করছেন, বহুদিনের জটিলতা সত্ত্বেও ওমানের মধ্যস্থতায় গৃহীত এই আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যতে সমঝোতার এক ক্ষীণ আশার রেখা দেখাচ্ছে। এখন নজর 19 এপ্রিলের দিকে। সেদিনের বৈঠকেই হয়তো নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের শান্তির ভবিষ্যৎ, কিংবা নতুন করে উত্তপ্ত হয়ে উঠবে গোটা অঞ্চল। তবে নিশ্চিত করে বলা যায়, এই দুঃসময়ে ইরানের পাশে যে দেশ দুটি নিঃশর্তভাবে দাঁড়িয়ে আছে তারা হলো রাশিয়া ও চীন। পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই, এমনই সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা আইইএর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। স্থানীয় সময় বুধবার 16 এপ্রিল ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয়, কিন্তু তারা খুব দ্রুত সেই ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এটি এখন সবাইকে মানতেই হবে। পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে আইএস প্রধান বলেন, ইরানের কাছে ইতিমধ্যেই সেই প্রযুক্তি ও উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয়। তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম। এই সফরে গ্রোসি তেহরানের ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। এতে ইরান কতটা এগিয়েছে তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত। আইএর প্রধান বলেন, এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা এবং যাচাই এই দুইটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন কূটনৈতিক প্রচেষ্টার জন্য সংস্থাটি প্রস্তুত রয়েছে। এদিকে গ্রোসি স্বীকার করেছেন, বর্তমানে ইউরোপকে এই আলোচনার বাইরে রাখা হয়েছে এবং 2015 সালের ঐতিহাসিক চুক্তির কাঠামো এখন আর কার্যকর নেই।
বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যি পারমাণবিক বোমার নির্মাণের দিকে এগিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্য একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে গ্রোসির তেহরান সফরের দিকে। এই সফর কি ইরানকে থামাতে পারবে, নাকি বিশ্ব আরও একটি পরমাণু শক্তির আবির্ভাবের মুখোমুখি হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা কবে, জানালো ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরান। খবর আল জাজিরা। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার পরই বিষয়টি সামনে এলো। 2015 সাল থেকে ইরানের ভাইস প্রেসিডেন্ট পারমাণবিক কর্মসূচি নিয়ে পরাশক্তি দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। এদিকে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচির পর্যবেক্ষক রাফায়েল গ্রোসি বুধবার তেহরানে সফর করেন। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণ ক্ষমতা কতটুকু প্রদান করা হবে তা নিয়ে কথা বলতেই তিনি এ সফর করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণা বলা হয়েছে, শনিবার রোমে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের আলোচনায় ওমান আবারও মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্টাকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারীর নেতৃত্বেও ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক কর্মসূচি নিয়ে ঐক্যমত্য না পৌঁছাতে পারলে ইরানে বিমান হামলা হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখন ইরানের কর্মকর্তারা বলছেন তারা ইউরেনিয়াম মজুদ এমন পর্যায়ে নিয়ে গেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইরাক এবং ইরানের মধ্যে 8 বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয়। একচেটিয়া আধিপত্যকে ভেঙে ফেলা, বেশিরভাগ পুরনো অ্যান্টি আর্মর মিসাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর ওপর আক্রমণের ঝুঁকি বাড়ায়। ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাভলিন এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে। আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে। আলমাস মিসাইল একটি উন্নত অস্ত্রের জন্ম। আলমাস ক্ষেপণাস্ত্রটি প্রথমত 2020 সালে চালু করা হয়েছিল, যা আবাবিল 3 ড্রোন থেকে ছোড়া হয়েছিল। এটি সাজোয়া লক্ষ্যবস্তু, দুর্গ এবং কর্মীদের ওপর আক্রমণ করতে সক্ষম। আলমাস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, যেমন ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি মানুষ, এবং এটি 4টি মডেলে চালু করা হয়েছে। আলমাস 1 এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিসীমা 200 মিটার থেকে 400 কিলোমিটারের নির্দেশিকা ধরন 2 বিন্দু এবং দুর্গ বিরোধী। আলমাস 7 কিলোমিটার পাল্লা শত্রুপক্ষের সম্মুখভাগের গভীরে লক্ষ্যবস্তুর জন্য উপযুক্ত একটি কোবরা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা যেতে পারে। আলমাস 3 10 কিলোমিটার পরিসীমা লক অন ক্ষমতা সম্পন্ন এবং উন্নত নির্দেশিকা অনুসরণ করে। বদর এই ক্ষেপণাস্ত্রটি দেখতে আলমাস পরিবারের সাথে অনেকটাই রয়েছে। এর পাল্লা 200 থেকে 2000 মিটারের মধ্যে এবং 600 থেকে মিলিমিটার সাজোয়া ইস্পাত ভেদ করার ক্ষমতা রয়েছে। আলমাস 4 এবং এনলস ভবিষ্যতে একে আরো উন্নত করার কাজ চলছে। সূত্র পার্টস টুডে। গাজায় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ইসরায়েলের। গাজা, লেবানন এবং সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য তাদের সেনা মোতায়েন থাকবে বলে ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। তার এই ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে যেতে পারে। গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল। এরপর গাজার বিস্তৃত অঞ্চল প্রায় অর্ধেক দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এছাড়া গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা থাকলেও দখলদার ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানিয়েছে। এর সঙ্গে গত বছরের ডিসেম্বর
ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির আরও বড় একটি অংশ দখল করে নেয় ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল করেছে সেসব অঞ্চল থেকে সরে যাচ্ছে না। সেনাবাহিনী গাজা একই সঙ্গে লেবানন এবং সিরিয়ার এসব নিরাপত্তা অঞ্চলে, যেগুলো ইসরায়েল এবং শত্রুদের অঞ্চল থেকে ইসরায়েলি কমিউনিটিকে ভাগ করেছে, সেখানে অস্থায়ী অথবা স্থায়ীভাবে থাকবে। ফিলিস্তিন এবং তাদের প্রতিবেশী দেশগুলো ইসরায়েলি সেনাদের তাদের ভূমিতে অবস্থানকে সামরিক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। হামাস জানিয়েছে, যতক্ষণ ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে না যাবে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো জিম্মিকে তারা মুক্তি দেবে না। প্রতিরক্ষা মন্ত্রীর এমন বিবৃতির পর ইসরায়েলি জিম্মিদের পরিবার একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছেন, সরকার কথা দিয়েছিল জিম্মিরা সবার আগে মুক্তি পাবে, কিন্তু জিম্মিদের আগে ইসরায়েল এখন ভূমি দখলকে প্রাধান্য দিচ্ছে। এই সমস্যার একমাত্র সমাধান হলো চুক্তির মাধ্যমে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করে আনা, যদি এটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের মাধ্যমে হয়। সূত্র এপি আরব নিউজ।